দুবাই পৃথিবীর এমন একটা জায়গা যেখানে হেলিকপ্টার উবার দিয়ে কল করে নিয়ে আসা যায় এবং এই সার্ভিস মানুষ রেগুলারলি ইউজ করে দুবাইয়ে। আবার চিন্তা করেন দুবাই এমন একটা জায়গা যেখানে মরুভূমির ভিতরে ওরা শুধু যে শপিং মল বানাইছে তা না, সেই শপিং মলের ভিতরে আইস স্কেটিং করার ব্যবস্থা ওরা রাখছে যেটার কোনো প্রয়োজনই ছিল না। 2013 সাল থেকে দুবাইয়ে পানির ভিতরে গাড়ি চালানোর জন্য ওয়াটার কার লাইসেন্স দেওয়া হয়, যেটা বাইরের পৃথিবীতে, দুবাই ছাড়া বাকি পৃথিবীতে কল্পনাও করা যায় না। দুবাইয়ের ক্রেজি বড়লোক টাইপ কাজকর্মের যদি আমরা একটা লিস্ট করার চেষ্টা করি, এই লিস্ট কখনো শেষ হবে না, কারণ দুবাইয়ের ক্রেজি কাজকর্মের এবং ক্রেজি বড়লোকি টাইপ কাজকর্মের কোনো শেষ নাই। দুবাই নিজেদের ব্র্যান্ড এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে আপনি চিন্তা করেন, অনেক মানুষ মনে করে দুবাই মনে হয় একটা দেশ, বাট আসলে দুবাই কোনো দেশ না। দুবাই যেই দেশের, সেই দেশের দুবাই রাজধানীও না, এটা জাস্ট একটা রাজ্য। একটা শহরের ব্র্যান্ড ইমেজ কত ভালো হইলে পৃথিবীতে এমন অনেক মানুষ পাওয়া যাবে যেই মানুষগুলা দুবাই চিনে, কিন্তু দুবাই কোন দেশে এটা তারা বলতে পারবে না। দেশ না হয়ে, রাজধানী না হয়ে, নর্মাল একটা রাজ্য হয়ে গত 50 বছরে দুবাই এমন কি করলো যেই কারণে দুবাই আজকে এই জায়গায়, এটাই আমরা জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যায়। আজকের ভিডিওটা স্পন্সর করেছে TapTapSend, এবং TapTapSend ব্যবহার করার 5টা মূল সুবিধা আছে। এক নম্বর সুবিধা হলো অ্যাপটা ইউজ করা পুরোপুরিভাবে ফ্রি। অ্যান্ড্রয়েড এবং iOS দুই ভার্সনই আছে, এবং আপনি যদি ইউজ করেন আপনার টাকা পাঠাতে এবং যিনি টাকা রিসিভ করবে তার টাকা রিসিভ করতে কোনো জায়গায় কোনো ট্রানজাকশন ফি কাটা হয় না। 2 নম্বর বেনিফিট হলো খুবই ভালো এক্সচেঞ্জ রেট। আপনারা এখানে দেখতে পারবেন যে আজকের এক্সচেঞ্জ রেট কত, যেদিন আমি ভিডিওটা এডিট করতেছি ওই দিনের, বাট আপনার দিন একটু অন্যরকম হবে, বাট এক্সচেঞ্জ রেট সবসময় বেশ ভালো পাওয়া যায়। 3 নম্বর বেনিফিট হলো আপনি যাকে টাকা পাঠাচ্ছেন আপনি সরাসরি তার নগদে, সরাসরি তার বিকাশে, সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে, বেসিক্যালি তার টাকা উঠানোর জন্য কোনো জায়গায় যেতে হবে না। টাকা সরাসরি তার এক্সিস্টিং অ্যাকাউন্টগুলোর ভিতরে চলে আসবে এবং মোটামুটি সব এক্সিস্টিং অ্যাকাউন্টেই টাকা পাঠানো যায়। 4 নম্বর বেনিফিট, খুব তাড়াতাড়ি টাকা চলে যায়। আপনার টাকা পাঠায় অপেক্ষা করতে হবে না যে রিসিভার সে অনেক দিন পর টাকা পাবে, এরকম হয় না। এবং 5 নম্বর বেনিফিট হলো আপনি যদি টাকা পাঠান এবং টাকা পাঠানোর সময় আপনি যদি KF কুপনটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যত টাকা পাঠাবেন তার সাথে 10 ইউনিট যোগ হয়ে যাবে। তো আপনি যদি কাউকে $100 পাঠান, যে রিসিভ করতেছে সে $110 পাবে। আপনি যদি কাউকে 100 দিরহাম পাঠান, ফর এক্সাম্পল, যেহেতু আমরা দুবাই নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে সে 110 দিরহাম পাবে। এবং এইটার বিস্তারিত আমি ডেসক্রিপশনে উপরে নিচে সব জায়গায় দিয়ে দিব। আপনারা যারা দেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে বা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে চান, তারা TapTapSend চেক আউট করে দেখতে পারেন। চলেন দুবাইয়ের ভিডিওতে ফেরত যাওয়া যাক। আচ্ছা, দুবাইয়ের ব্যাপারটা বোঝার আগে আপনাদের একটু জিওগ্রাফিটা বুঝতে হবে। মিডল ইস্টের একটা দেশ হলো ইউনাইটেড আরব আমিরাত। নামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে ইউনাইটেড আরব আমিরাত, তার মানে কিছু একটা ইউনাইট হয়েছে, যে কারণে ইউনাইটেড আরব আমিরাত ব্যাপারটা হয়েছে। আসলেও তাই। আপনি যদি গুগল ম্যাপে যান এবং আপনি যদি জুম আউট করেন, তাহলে আপনি দেখবেন অ্যারাবিয়ান পেনিনসুলা বলে একটা জায়গা আছে। পেনিনসুলা সাধারণত বলা হয় হলো যেই এরিয়ার বেশিরভাগ দিকেই পানি এবং একদিকে ল্যান্ড, এই জায়গাগুলোকে সাধারণত পেনিনসুলা বলা হয়। এবং অ্যারাবিয়ান পেনিনসুলা হলো পৃথিবীর সবচেয়ে বড় আনডিভাইডেড পেনিনসুলা। এত লম্বা পেনিনসুলা আর নাই। তো আপনি যদি জুম আউট করে দেখার চেষ্টা করেন, দেখবেন বাহরাইন, কাতার, এই রিজিয়নটা একটা বড় পেনিনসুলা আছে, এবং এই পেনিনসুলার ভিতরেই আসলে ইউনাইটেড আরব আমিরাতের জন্ম। এই পুরা পেনিনসুলাটা ব্রিটিশরা শাসন করতো, এবং ব্রিটিশরা আমাদেরকে যখন শাসন করছে, মানে ভারতবর্ষ যখন শাসন করছে, মোটামুটি একই সময়, তখন তো মোটামুটি পুরা পৃথিবীর 70-80%ই ব্রিটিশরা শাসন করতো, এবং ওই 70-80%-এর ভিতরে অ্যারাবিয়ান পেনিনসুলাও ছিল। এটা পুরা বড় একটা রিজিয়ন, গালফের পুরা বড় একটা কন্ট্রোল ব্রিটিশদের হাতে ছিল। এবং 1966 সালের দিকে একটা টাইম আসে যখন ব্রিটিশরা রিয়ালাইজ করে, যখন ব্রিটিশদের পাওয়ার কমতেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং আমেরিকার সুপ্রিমেসি বাড়তেছে, ওই সময় ব্রিটিশরা রিয়ালাইজ করে যে আমাদের পক্ষে এখন এত বড় বড় রিজিয়ন জাস্ট ক্ষমতা দেখানোর জন্য ধরে রাখার মতো সক্ষমতা নাই। আমাদের এয়ারফোর্সের পাওয়ার কমে যাচ্ছে, আমাদের নৌবাহিনীর উপরে এত টাকা আমরা খরচ করতে পারবো না, যেই নৌবাহিনী গালফে যে আমাদের রিজিয়ন বা আমাদের সাম্রাজ্য রক্ষা করবে, এটা এখন আর লজিক্যাল না। এবং এই নিয়ে পার্লামেন্টে অনেক ডিবেট হয়। আপনারা এই ডিবেটের ভিডিওগুলো ইউটিউবে পাবেন, কারণ ইউকের আর্কাইভ ওরা খুব সুন্দর করে রক্ষা করে, কারণ ইউকের পার্লামেন্টারি সব কথাবার্তার আর্কাইভ পাওয়া যায় অনলাইনে। এবং আরেকটা বড় ব্যাপার হলো, তার আগে যেহেতু প্রায় 200 বছরের মতো ওরা শাসন করছে, যা যা লুট করার, যা যা নেওয়ার সব ওই মরুভূমির রিজিয়ন থেকে ওরা নিয়ে ফেলছে। তো এরপরে ওই গালফ দখল করে রাখার আসলে তেমন কোনো লজিক্যাল রিজন ছিল না ইউকের, এবং এই কারণে ওরা ঠিক করে যে আমরা এই গালফ রিজিয়ন ছেড়ে দিব। 1971 সালে এই গালফের পুরো পেনিনসুলার রিজিয়নটা স্বাধীন হয়ে যায়। মজার ব্যাপার হলো 1971-এর মার্চে স্বাধীন হয়, যখন আমাদের যুদ্ধ শুরু হয়। সো আমাদের সাথে এই গালফের রিজিয়নটার, অ্যারাবিয়ান পেনিনসুলার একটা স্বাধীনতার ব্যাপারে মিল আছে। আমাদের যুদ্ধ শুরু হয়, স্বাধীনতার যুদ্ধ, এবং ওরা স্বাধীন হয় 1971-এর মার্চে। তো স্বাধীন হওয়ার পরে আর কোনো বড় কাহিনী হয় নাই। এই পেনিনসুলার ভিতরের যে 7টা সবচেয়ে বড় রাজ্য, এই রাজ্যগুলো ঠিক করে যে আমরা সবাই এক হয়ে একটা দেশ বানাবো, এবং ওই দেশের নামই দেওয়া হয় ইউনাইটেড আরব আমিরাত। 7টা রাজ্য মিলে একটা দেশ হলেও এইটা ঠিক ইন্ডিয়ার রাজ্য মিলে দেশ হওয়া বা আমেরিকায় স্টেট মিলে দেশ হওয়া ওইরকম দেশ না। এখানে গণতন্ত্র বলে কিছু নাই। 7টা রাজ্যই মূলত চালাই হলো বিভিন্ন শেখরা, এবং এই সব শেখরা মিলে একটা ফেডারেশন বানায়, এবং ওই ফেডারেশনকে বলা হয় ইউনাইটেড আরব আমিরাতের সরকার। বাট মেইনলি প্রত্যেকটা রাজ্যের কন্ট্রোল আসলে ওই রাজ্যের যে শেখ, সেই শেখের কাছে। এটা একটা মনার্কি টাইপ জিনিস। মনার্কি হওয়ার কারণে এটাকে অনেকে বলে মনার কিংডম। সো মনার্কি এবং কিংডম, এই দুইটা মিলে মনার কিংডম নাম দেওয়া হয়েছে এটার। এবং অনেকে এটাকে অটোক্রেটিক কিংডমও বলে, কারণ যেহেতু গণতন্ত্রের কোনো ওই অ্যাঙ্গেলের কোনো কাহিনীই নাই, এই কারণে একনায়কতন্ত্র ব্যাপারটা যেহেতু আছে এই পুরা
রিজিয়নের ভিতরে, পুরো পেনিনসুলার ভিতরে। এই কারণে অনেকে এটাকে অটোক্রেটিক রেজিম বা অটোক্রেটিক মনার কিংডম এরকম বিভিন্ন নামে ডাকে। যাক, এই যে 7টা রাজ্য হইল, এই 7টা রাজ্য মিলে যে ইউনাইটেড আরব আমিরাত গঠন করলো, এই 7টা রাজ্যের ভিতরে রাজধানী হইল আবুধাবি। আমার মনে আছে আমি যখন ছোট তখন শারজাতে অনেক খেলা হইতো, পাকিস্তান অনেক খেলতো তখন শারজাতে। শারজাও কিন্তু এই 7টা রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য। আবুধাবি একটা রাজ্য, শারজা আরেকটা রাজ্য, এবং আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো দুবাই, সেটাও একটা রাজ্য। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই বলেন তো দুবাই কিভাবে বড়লোক হইলো, আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিই। আপনার মাথায় কি আসছে? আমার ধারণা আপনার মাথায় আসছে যে দুবাই তেল বিক্রি করে বড়লোক হয়েছে। আমরা যখন মধ্যপ্রাচ্যের কথা ভাবি বা মিডল ইস্ট, এই অ্যাঙ্গেলের কথাবার্তা, এই অ্যাঙ্গেলের চিন্তা ভাবনা আমরা যখনই করি তখনই আমাদের মনে হয় যে ওদের মনে অনেক তেল আছে, ওরা অনেক তেল বিক্রি করে, তেল বিক্রি করে ওরা সবাই বড়লোক হয়েছে। এই কথা আংশিক সত্য। কাতারের দিকে আমরা যখন তাকাই, সৌদি আরবের দিকে আমরা যখন তাকাই, ওরা আসলে তেল বিক্রি করেই বড়লোক হয়েছে। এবং ইউনাইটেড আরব আমিরাত এটার ভিতরে যে 7টা রাজ্য আছে, 7টা রাজ্যের ভিতরে অনেকগুলা রাজ্য আসলে তেলের জন্যই বিখ্যাত। এবং আবুধাবি ফর এক্সাম্পল, যেটা ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী এবং সবচেয়ে বড় রাজ্য সম্ভবত, ওরাও ওদের মূল ইনকামটা কিন্তু তেল থেকেই করে, তেল বিক্রি করে ওরা ইনকামটা করে। দুবাই এই ক্ষেত্রে পুরোপুরি আলাদা, কারণ দুবাইয়ের মাটির নিচে তেমন কোনো তেল নাই। এবং যখন 1971 সালে স্বাধীন হয়েছে তখন 0 তেল ছিল। এখন তাও 1%-এর মতো দুবাইয়ের টোটাল জিডিপির তেল থেকে আসে 1% মাত্র। আবুধাবির 50%-এর বেশি, বাকিগুলার আরো বেশি। কাতারের কথা আমি বাদ দিলাম, ওগুলার আরো অনেক বেশি। বাট দুবাইয়ের 1%-এর মতো জিডিপিতে তেলের অবদান, যেইখানে 1971 সালে যখন ওরা স্বাধীন হয়েছিল তখন এটা 0% ছিল, ওদের তেলের কোনো অবদানই ছিল না। ইনফ্যাক্ট যখন এই স্বাধীনতাটা আসলো 1971 সালে এবং যখন এই রাজ্যগুলো মিলে ইউএই গঠন করলো, তখন অনেক মানুষ দুবাই ছেড়ে শুধুমাত্র এই কারণেই চলে গেছিল, কারণ ওদের মনে হয়েছিল যে আশপাশের পুরাটাই তো মরুভূমি, পুরাটারই কোনো জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ সেরকম নাই, বাট এটলিস্ট বাকিগুলার তেল আছে। দুবাইয়ের তাও নাই। তো দুবাইয়ের যারা মানুষজন ছিল তারা আশপাশের যে রাজ্যগুলা, শারজা বলেন বা আবুধাবি বলেন বা আশপাশের বাকি যে 4টার মতো রাজ্য আছে, ওগুলো চলে গেছিল, কারণ ওদের মনে ছিল যে দুবাইয়ের কোনো ভবিষ্যৎই নাই। ফাস্ট ফরওয়ার্ড করে 50 বছর, দুবাইয়ের ভবিষ্যৎ কি হয়েছে আমরা দেখছি। দুনিয়ার সবচেয়ে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বলেন, দুনিয়ার সবচেয়ে বড় বড় কোম্পানি বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি লাক্সারিয়াস লাইফস্টাইল বলেন, বা দুনিয়ার সবচেয়ে বেশি টাকা খরচ করনেওয়ালা মানুষ বলেন, দুনিয়ার সবচেয়ে বড় বড় হোটেল বলেন, র্যাঙ্কিং আমি যাই করি দুবাই এখন উপরের দিকে বসে। এই সব কিছু দুবাই করছে মাত্র 50 বছরে, এবং আমরা হিসাবটা খুব সুন্দর করে দেখতে পারি, কারণ আমাদের স্বাধীনতার বয়সও 50 বছর। তো বাংলাদেশের স্বাধীনতার বয়সও 50 বছর, দুবাইয়ের এবং ইউএইর পুরোটা স্বাধীনতার বয়সও 50 বছর। বাংলাদেশ একটা দেশ, দুবাই জাস্ট একটা শহর, একটা রাজ্য। কম্প্যারিজন আসলে করাই যায় আমরা যদি করতে চাই, এবং এই কম্প্যারিজন করে আমরা দেখতে পারি যে দুবাই কত তাড়াতাড়ি, কত ভয়ঙ্কর ভাবে আগিয়ে গিয়েছে। প্রশ্ন হলো ওরা কিভাবে আগালো। একটু পিছনে যাই, 1700 সালের দিকের কথা। তখন আরব পেনিনসুলায় মানুষের মূল আয়ের উৎস ছিল মুক্তা। আরবের সাগরের ভিতরে মানুষ ঝাঁপ দিত, মুক্তা আহরণ করত। আবুধাবি বলেন, দুবাই বলেন, এখানে ছোট ছোট গ্রাম ছিল, ওখানে মুক্তা আহরণের জন্য মানুষ ঝাঁপ দিত, মুক্তা আহরণ করত। সেই মুক্তা কখনো কখনো ব্রিটিশদের বেচতো, বিভিন্ন আফ্রিকার রিজিয়ন থেকে মানুষজন আসতো মুক্তা, কিন্তু মুক্তা নিয়ে আবার নিজেদের যে রাজ্য ছিল ওগুলাই ফেরত যাইতো। মুক্তা বেচা অর্থনীতি ছিল মূলত, তখন তো ইউএই হয় নাই, সো দুবাই বলেন, আবুধাবি বলেন, শারজা বলেন, এগুলার মুক্তা বেচা অর্থনীতি ছিল এদের অর্থনীতি। খুবই গরিব দেশ ছিল, অন্য কিছু করার কোনো উপায় ছিল না, কারণ মরুভূমি। আপনি চাইলেই চাষবাস করে ফসল ফলানো শুরু করতে পারেন না, এবং আশপাশে কিছু নাই। 3 সাইডে সাগর এবং 1 সাইডে ল্যান্ড, আমরা জানি যে পেনিনসুলা। সো আশপাশে অন্য যে অনেক অপরচুনিটি এরকমও না, এবং গভর্ন হচ্ছে ব্রিটিশদের দ্বারা, এবং আমরা জানি যে ব্রিটিশরা গভর্ন করার সময় এমন কোনো আহামরি আনন্দে তো রাখে না মানুষদের। তো সব দিক থেকে ভয়ঙ্কর নিষ্পেষিত ছিল এই পুরো রাজ্যটা। জাস্ট মুক্তা উঠানো এবং মাছ ধরা, 200 বছর ধরে দুবাইয়ের মানুষ শুধু তাই করছে। এবং দুবাইয়ের যে পুরান মানুষ, তাদের মাথায় এটাই ছিল যে আমাদের এই রাজ্য মনে হয় আর কোনোদিন কিছু করতে পারবে না, সারা জীবনই আমাদের জাস্ট মুক্তা আহরণ করতে হবে, সারা জীবনে আমাদের মাছ ধরতে হবে, এবং এইভাবেই আমাদের জীবন চলে যাবে। এই দেশ কখনোই বড় লোক দেশ হবে না। যখন 1971-এর যুদ্ধটা শেষ হয়, দুবাইয়ের যুদ্ধ, বাংলাদেশের না, তখন শেখ রাশিদ নামে একজন ক্ষমতায় আসে, এবং উনি ক্ষমতায় এসে বলে মুক্তার ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নাই, মাছের ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নাই, আমাদের পুরা ফোকাস হবে এখন ইনফ্রাস্ট্রাকচারে। 1960 সালে এই শেখ রাশিদ উনি দুবাই এয়ারপোর্ট বানায়, এবং তখন এয়ারপোর্ট বানানোটা ছিল একটা আকাশ কুসুম কল্পনা। দুবাইয়ের কাছে টাকাও ছিল না, লোন করে ধার নিয়ে ওরা এয়ারপোর্ট বানায়, কারণ উনি বলছে যে আমরা ইনফ্রাস্ট্রাকচারে অনেক ভালো করতে চাই। সামনাসামনি তো কেউ হাসতে পারে না, শেখ মানুষ, বাট গোপনে অনেক হাসাহাসি করতো সবাই যে এয়ারপোর্ট বানাচ্ছে, ওই মরুভূমির ভিতরে যাবে কে? মরুভূমির ভিতরে যা কিছু করারও নেই, ওই গরমের মধ্যে এত হার্শ ওয়েদারের ভিতরে মানুষ যাবে কি জন্য? তো অনেকে গোপনে হাসাহাসি করতো, আশেপাশের রাজ্যও হাসাহাসি করতো, বাট উনি বলেছে যে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে দুনিয়ার সেরা হতে হবে। খুব তাড়াতাড়ি, একদম খুব র্যাপিডলি মরুভূমির উপরে রাস্তা হয়,
সেই রাস্তার উপরে ফ্লাইওভার হয়। ইনফ্রাস্ট্রাকচারালি দুবাই একদম একটা প্রাইম এক্সাম্পল হয়ে যায় যে কত তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, মরুভূমির উপরে রাস্তা, সেই রাস্তার উপরে বাড়ি, খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওরা করে ফেলে। কিন্তু তারপরেও একটা সমস্যা থেকে যায়। হ্যাঁ, আমি বুঝলাম তোমার মরুভূমির উপরে এখন রাস্তা আছে, বাট তার মানে কি আমি তোমার দেশে আসবো আমার ব্যবসা নিয়ে? তাও রাস্তা এনাফ রিজন না আসার জন্য, তাই না? কারণ আমাদের কাছেও রাস্তা আছে, বাকি পৃথিবীর যে দেশগুলো আছে ওদের কাছেও রাস্তা আছে। এমন কিছু নাই আসলে দুবাইয়ের যেই কারণে আমি আমার দেশের ব্যবসা দুবাইয়ে নিয়ে যাব, কোনো কারণই নাই। জাবের আলী ফ্রি জোন নামে 1985 সালে দুবাই একটা ফ্রি জোন বানায়। আপনারা যারা ফ্রি জোনের কনসেপ্টটা জানেন না, বাংলাদেশেও আছে এই জিনিস। দেশের ভিতরে একটা জোন বা একটা রিজিয়নকে বলা হয় ফ্রি জোন, যেখানে বিদেশি কোম্পানিগুলো এসে ওদের ব্যবসা দাঁড় করাইতে পারবে। এবং ফ্রি জোনে সাধারণত অনেক ইনসেন্টিভ দেওয়া হয়, কখনো কখনো ফ্রি অফিস দেওয়া হয়, কখনো কখনো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা টেবা এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়, ট্যাক্স অনেক কমায় ফেলা হয়। যারা ফ্রি জোনের ভিতরে তাদের কোম্পানি সেট আপ করে তাদের জন্য এরকম অনেক বেনিফিট দেওয়া হয়। সো দুবাই 1985 সালে এই জিনিস করা শুরু করে। এই ফ্রি জোনের লোভে আস্তে আস্তে কোম্পানিরা দুবাইয়ে আসা শুরু করে এবং দুবাই মজা পেয়ে যায় এবং ওরা একের পর এক ফ্রি জোন বানাইতে থাকে। এবং কিছুদিনের মধ্যে দেখা যায় দুবাইয়ে 30টার বেশি ফ্রি জোন আছে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি জোনও দুবাই বানায় ফেলে। এখন এখানে একটা ব্যাপার আছে যে শুধু ফ্রি জোন দিয়েও আসলে হয় না, দুবাই এই জিনিসটাকে আরেকটা খুব সুন্দর ব্যাপার দিয়ে সাপ্লিমেন্ট করে, সেটা হলো ওদের আইনের শাসন। ওরা যেটা করে, ওরা বলে যে আমরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বানাইতে চাই, যাতে শুধু তুমি এসে ফ্রি জোন তো এনাফ বেনিফিট তোমার ব্যবসা সেট আপ করার জন্য, বাট তুমি যদি নিরাপত্তা না পাও তাহলে এই ব্যবসা সেট আপ করে কি লাভ, তাই না? ওরা বলে যে দুবাই হবে দুনিয়ার সবচেয়ে নিরাপদ সিটিগুলার একটা, যেখানে তুমি যদি টাকা ফালায়ও রাখো তাও কেউ টাকা নেবে। এবং আজকে আসলেও তাই হয়েছে। দুবাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে ক্রাইম প্রত্যেক বছর আগের বছরের থেকে কমতেছে এবং গত 7 বছরের স্ট্যাট যদি আপনি দেখেন, শুধু গাড়ি চুরি বাড়ছে, এছাড়া রেপ বলেন, থেফট বলেন, রাস্তায় মারামারি বলেন, ড্রাগ নিয়ে কিছু বলেন, যত আপনি ক্রাইটেরিয়া দেখবেন প্রত্যেক ক্রাইটেরিয়ায় দুবাইয়ের ইমপ্রুভমেন্ট হয়েছে। সো ক্রাইম নিচের দিকে গেছে। দুবাইয়ের সেফটি ইন্ডেক্স এখন 84%, যেটা দুনিয়ার সবচেয়ে বেশি সেফটি ইন্ডেক্সগুলোর একটা, যেখানে আমেরিকার 50%-এরও নিচে বেশিরভাগ রিজিয়নের। 2016 সালে প্রত্যেক 1 লাখ মানুষের মধ্যে 42টা ইনসিডেন্ট হইতো ক্রাইমের দুবাইয়ে। এবং এই 42টা হইলো সব মিলায়, যে খুন থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে, গাড়ি চুরি থেকে শুরু করে সব ক্রাইম মিলায় দুবাইয়ের পুলিশের কাছে 42টা কমপ্লেন করা হইতো প্রত্যেক 1 লাখ মানুষের জন্য। ওইটা দুবাই পুলিশ কমায় 2022-এ 36-এ নিয়ে আসছে। এখন প্রত্যেক 1 লাখ মানুষের মধ্যে 36 জন মানুষ কমপ্লেন করে এই বিভিন্ন কারণের যে কোনো একটা কারণে প্রত্যেক বছরে। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো অনেক দূর আগানো গেল, বাট এখানেই শেষ না। এরপরে 2002 সালে দুবাই আরেকটা মজার জিনিস ঘোষণা করে। ওরা ওয়েলকাম টু দুবাই নামে একটা প্রোগ্রাম চালু করে এবং এই প্রোগ্রামের ভিতরে ওরা বলে যে আপনি পৃথিবীর যেখানেই থাকেন, আপনার জন্ম পৃথিবীর যেখানেই হয়ে থাকুক, আপনি দুবাইয়ের রিয়েল এস্টেট কিনতে পারবেন, আপনি দুবাইয়ের এক্সিস্টিং রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন, অথবা আপনি দুবাই এসে নতুন রিয়েল এস্টেট বানাইতে পারবেন। ততদিনে সবাই জেনে গেছে যে এইখানে ফ্রি জোন আছে, অনেক কোম্পানি চলে আসছে, এখানকার আইন কানুন ব্যবস্থা খুবই ভালো, ক্রাইম রেট খুবই কম। রিয়েল এস্টেটে যখন কেউ ইনভেস্ট করে তখন তারা এমন একটা জায়গা খুঁজে যেটা সেফ, এবং দুবাইয়ের থেকে সেফ জায়গা ওই সময় আর কোথাও ছিল না, যে কারণে পুরা পৃথিবীর থেকে মানুষজন এসে দুবাইয়ে ইনভেস্ট করা শুরু করে রিয়েল এস্টেটে। এই সময় দুবাইয়ের রিয়েল এস্টেটে এমন বুম হওয়া হয় যে একটা টাইমে দেখা যায় যে পুরা দুনিয়ায় যত ক্রেন আছে, ক্রেন লাগে না বাড়িটারি বানাইতে, পুরা দুনিয়ায় যত ক্রেন আছে সেই ক্রেনের 25% শুধু দুবাইয়ে। পুরা পৃথিবীর একের পর এক বিল্ডিং বানাচ্ছিল দুবাই আর বিক্রি হয়ে যাচ্ছিল, বিল্ডিং বানাচ্ছিল আর বিক্রি হয়ে যাচ্ছিল। এখানে প্রথম নেগেটিভ ইম্প্যাক্টটাও পড়ে দুবাইয়ের। এই বিল্ডিং বানানোর লেবার খুঁজতে দুবাই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই রিজিয়ন থেকে মানুষ আনা শুরু করে এবং এই লেবারদের কিরকম কন্ডিশনে রাখা হয়, লেবারদের সাথে কিরকম আচরণ করা হয়, ওদের সাথে কি ভালো আচরণ করা হয় নাকি খারাপ আচরণ করা হয়, এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হওয়া শুরু হয় পুরা দুনিয়ায়। যে কন্ট্রোভার্সি আজকে পর্যন্ত চলতেছে। সিমিলার কন্ট্রোভার্সি আপনারা জানেন যে কাতারের সাথেও হয়েছে যখন কাতার ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করলো। বাট মজার ব্যাপার হলো পশ্চিমা দেশগুলা কন্ট্রোভার্সি বা এই আলাপ আলোচনা করছে, লেবার মার্কেট নিয়ে, লেবারদের সাথে ট্রিটমেন্ট নিয়ে অনেক সমালোচনা করছে, কিন্তু না থামাইছে দুবাইয়ে যাওয়া প্রত্যেক বছরই বাড়ছে, না থামিয়েছে দুবাইয়ে ইনভেস্ট করা প্রত্যেক বছরই বাড়ছে। উপরে অনেক কথা হয়েছে, বাট দেশ ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ দুবাইয়ের প্রতি মানুষের আগ্রহ জেনারেলি বাড়ছে এবং প্রত্যেক বছরই বাড়ছে। তো এই করতে করতে 2000 সালের পরে এসে ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ডিং টিল্ডিং বানানো, রিয়েল এস্টেটে ফোকাস করতে করতে ওরা ঠিক করে যে ইনফ্রাস্ট্রাকচার তো আমরা অনেক বানায় ফেলছি, বিল্ডিং টিল্ডিং আমরা অনেক বানায় ফেলছি, ভবিষ্যতে আমরা কি করব? তো ওরা ঠিক করে যে ভবিষ্যতের যে 20 বছর, এই 20 বছরে আমরা পুরো দুনিয়ার ট্যুরিজমে 1 নাম্বার হইতে চাই। এগেইন অনেকে হাসাহাসি করে এই শেখ টেকদের কথাবার্তা নিয়ে যে মরুভূমির ভিতরে একটা দেশ কিছু বিল্ডিং বানাইছো। ট্যুরিজমের জন্য সাধারণত আমরা ততদিন পর্যন্ত কি জানি? ট্যুরিজমের জন্য পাহাড় লাগে, ট্যুরিজমের জন্য সাগর লাগে, ট্যুরিজমের জন্য সুন্দর ওয়েদার লাগে, কিছুই নাই দুবাই এগুলার। সো এই দেশ ট্যুরিজমে কিভাবে
ভালো করবে, বাট শেখ এবং পুরা যে রাজ্যের যারা রাজা ছিল তারা সবাই বলে যে না, আমরা ট্যুরিজমে দুনিয়ার সেরা একজন হবই হব। এবং এর পরের থেকে ওরা ইনফ্রাস্ট্রাকচার কমাইছে এরকম না, উল্টা ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, বাট ইনফ্রাস্ট্রাকচারের সাথে ওরা ট্যুরিজমের একটা অ্যাঙ্গেল বসাইছে। এরপরে যখন কেউ বাড়ি বানাইতে আসছে তখন দুবাই ওকে জিজ্ঞেস করছে নর্মাল বাড়ি বানাবা কেন, পৃথিবীর সবচেয়ে লম্বা বাড়িটা বানাই। নর্মাল শপিং মল বানাবা কেন, পৃথিবীর সবচেয়ে বড় শপিং মলটা বানাই। সো ইনফ্রাস্ট্রাকচারের ফোকাস, রিয়েল এস্টেটের ফোকাস ঠিকই থাকছে, বাট একই সাথে ওরা একটা ট্যুরিজম কম্পোনেন্ট উপরে বসাইছে যেন ইনফ্রাস্ট্রাকচার গুলাই ট্যুরিজমের জন্য আকর্ষণ হয়। আলাদা করে ট্যুরিজমের জন্য কিছু বানানো না লাগে। উঁচা একটা বিল্ডিং বানাইলে পৃথিবীর, ওটা ইনফ্রাস্ট্রাকচারও হইলো, ওটা আমার রিয়েল এস্টেটও হইলো, একই সাথে ওটা ট্যুরিজমও হয়ে গেল। কারণ পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং দেখতে পুরো দুনিয়ার থেকে মানুষ আমার কাছে আসবে। তো দুবাই এয়ারপোর্ট বড় করে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট গুলার একটা বানায়, দুবাই বার বানায়, ক্লাব বানায়, শপিং মল বানায়, এমন কিছু নাই যেটা ট্যুরিস্টদের লাগবে যেটা দুবাই বানায় না। এখানে একটা ব্যাপার আমরা বুঝতে হবে, দুবাই বালি ট্যুরিজম বা থাইল্যান্ড ট্যুরিজম এরকম ট্যুরিজম চায় নাই। দুবাই চেয়েছে এমন ট্যুরিজম যেখানে মানুষ আসবে এবং মানুষের খরচ করার জায়গার কোনো অভাব হবে না। দুবাই চায় মানুষ দুবাইয়ে আসুক, মানুষ ইচ্ছা মতো খরচ করুক, কারণ ওরা চায় ট্যুরিজম হবে ওদের রেভিনিউয়ের মেইন সোর্স। কেতাবি ভাষায় এই জিনিসটাকে বলে ক্যাপিটালিস্টিক ট্যুরিজম, বাট আমরা অত কেতাবি আলাপে না যাই। তো এই প্ল্যান আসলে সাকসেসফুল হয়েছে। আমরা যদি গত 50 বছরের দিকে তাকাই, দুবাই এখন পৃথিবীর 3 নম্বর ধনী পার ক্যাপিটায়। প্রথমে হইল কাতার, তারপর লুক্সেমবার্গ, ইউরোপের একটা দেশ। লুক্সেমবার্গ নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই দেখতে পারেন, আমি লুক্সেমবার্গ গেছিলাম। এবং থার্ড হলো দুবাই। এবং এখানে কোনো স্টপিং নাই, থামবে এরকম কোনো ইন্ডিকেশন দেখা যাচ্ছে না, উল্টা প্রত্যেক বছরই আরো ভালো হচ্ছে। মনে আছে আমি বলছিলাম যে দুবাই 30টারও বেশি ফ্রি জোন বানায় ফেলছে ইকোনমির, এবং এই 30টার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেই একটার থেকেই দুবাইয়ের ইনকাম হয় $80 বিলিয়ন বেশি, এবং ওই একটাতেই কাজ করে প্রায় 1.5 লাখ মানুষ। তো আপনি বুঝতে পারতেছেন যে ফ্রি জোন বানানোতে দুবাইয়ের আসলে কিরকম বেনিফিট হয়েছিল। আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় এক্স, এই এক্স এর জায়গায় আপনি যাই বসান চান্স আছে ওটা দুবাইয়ে। তো দুবাই ট্যুরিজমের জন্য কি করছে ওটা বলে আমি এই ভিডিও বড় করলাম না, কারণ আপনারা সবাই জানেন যে দুবাইয়ের ট্যুরিজমের জন্য আসলে কি ধরনের কাজকর্ম করা হয়। সো আমরা দুইটা ব্যাপার এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। এক হলো দুবাই যখন ইনফ্রাস্ট্রাকচারের দিকে ফোকাস করলো, যেটা সবাই হাসাহাসি করছিল, বাট ওটা সাকসেসফুল হয়েছে। এরপরে আমরা দেখলাম দুবাই রিয়েল এস্টেট এবং ট্যুরিজমের দিকে ফোকাস করলো, যেটাও অনেকে হাসাহাসি করেছিল, বাট দুবাই আইল্যান্ড, সাগর পানি দিয়ে মাটি দিয়ে ভরাট করে আইল্যান্ড পর্যন্ত বানায় দেখাই দিছে যে না, ওরা ট্যুরিজমের উপরে ফোকাস করে জিততে পারে। এই মুহূর্তে দুবাই যেটা করছে সেটা হলো ওরা পুরা দুনিয়ার থেকে উদ্যোক্তাদের এবং এন্টারপ্রেনারিয়াল মানুষদের নিয়ে আসতে চায় দুবাইয়ে। আপনারা যারা দুনিয়ার খোঁজ খবর রাখেন তারা হয়তো দেখছেন যে দুবাই এখন এন্টারপ্রেনার ভিসা দিচ্ছে। দুবাই ট্যাক্স 0% করে ফেলছে, যে বাকি দুনিয়ায় ট্যাক্স দিতে হয়, দুবাই আসলে তোমার কোনো ট্যাক্স দিতে হবে না। তুমি পার্সোনাল ইনকাম ট্যাক্স বলো, কর্পোরেট ট্যাক্স বলো, ক্রিপ্টোকারেন্সি বেচা ট্যাক্স বলো, কোনোটারই কোনো ট্যাক্স নাই, সব ফ্রি। এবং কোম্পানি সেট আপ করতে লাগে 1 ঘন্টা, কোম্পানি সেট আপ করার জন্য যাইতেও হয় না। পুরা দুনিয়ার থেকে আস্তে আস্তে ব্রাইট মানুষজন যারা ব্যবসা দাঁড় করাইতে পারে, যারা ব্যবসা দাঁড় করাইতে আগ্রহী বা যাদের এক্সিস্টিং ব্যবসা আছে, সবাই আস্তে আস্তে কিন্তু দুবাইয়ে যাওয়া শুরু করছে। এবং আগামী 50 বছর পরে এটা দেখলে একদমই অবাক হওয়ার কিছু নাই যে পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসাগুলা দুবাইয়ের ভিতরে হচ্ছে। দুবাইয়ের এই গ্রোথ স্টোরিটার থেকে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে 50 বছর আসলে অনেক সময়, যদি কেউ সদিচ্ছা থেকে এবং অ্যাকচুয়ালি কাজ করার জন্য কাজ করে। এবং ওই এক্সকিউজটা যখন কোনো দেশ দেয় যে আমেরিকার তো 250 বছর লাগছে, আমরা মাত্র 50 বছরে কি করব, তখন এই জিনিসটাও দেখা উচিত যে দুবাইয়ের কিন্তু আসলে মাত্র 50 বছর লাগছে, সবার 250 বছর লাগে না। এবং এটারই একটা প্রাইম এক্সাম্পল হলো দুবাই। ভালো থাকেন সবাই, আশা করি দুবাইয়ের স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।